আমাদের যে বাংলা ইন্ডাস্ট্রি সেটা প্যান ইন্ডিয়া এখনো পর্যন্ত যেতে পারলো না। সে একটা নির্দিষ্ট রিজিয়নে শুধু বাঙালিরাই এটা দেখছে। উত্থান পতন থাকে, তার বিভিন্ন কারণ থাকে। বাঙালিও একসময় ব্যবসা করেছে চুটিয়ে, ঠিক সেরকম ভাবে ছবিও একসময় বাঙালি চুটিয়ে করেছে। বাংলা ছবি তখন ভারতের নানা ভাষায় রিক্রিয়েট করা হচ্ছে, হিন্দিতে তো বটেই, অন্যান্য জায়গাতেও হচ্ছে, এবং এখান থেকে টেকনিশিয়ানরা গিয়ে তাদের তৈরি করছেন, কাজ শেখাচ্ছেন। যারা উচ্চবিত্ত তারা ক্রমশ বাংলা শিক্ষা থেকে সরে যেতে লাগলো। তারা যে সিনেমাটা দেখতে শুরু করলো, মোবাইলটা চলে এসে সারা পৃথিবীর ছবি খুলে গেছে, কাজেই সে ইংরেজি ছবি দেখতে শুরু করলো। থিয়েটারের প্রতি আগ্রহ মানুষের বাড়ছে, এটা কি আপনি লক্ষ্য করতে পেরেছেন? আমি ওরকমভাবে সত্যিই বলতে পারবো না, কারণ আপনি ধরুন বলিউডেও কাজ করেছেন, তেলেগু ফিল্মেও কাজ করলেন বা করছেন, সেখানে ধরুন এই বাংলা তো ভারতবর্ষের একটা পরিচিত ভাষা, কলকাতা বহু পুরনো শহর। কোথাও কি মনে হয় না যে কোন কারণটা হলো যে আমাদের এই যে ইন্ডাস্ট্রি, আমাদের যে বাংলা ইন্ডাস্ট্রি, সেটা প্যান ইন্ডিয়া এখনো পর্যন্ত যেতে পারলো না। সে একটা নির্দিষ্ট রিজিয়নে শুধু বাঙালিরাই এটা দেখছে। প্রত্যেকটা ব্যবসারই তো একটা উত্থান পতন থাকে, তার বিভিন্ন কারণ থাকে। বাঙালিও একসময় ব্যবসা করেছে চুটিয়ে, এখন বাঙালির হাতে ব্যবসা নেই। ঠিক সেরকমভাবে ছবিও একসময় বাঙালি চুটিয়ে করেছে। বাংলা ছবি তখন ভারতের নানা ভাষায় রিক্রিয়েট করা হচ্ছে, হিন্দিতে তো বটেই, অন্যান্য জায়গাতেও হচ্ছে, এবং এখান থেকে টেকনিশিয়ানরা গিয়ে তাদের তৈরি করছেন, কাজ শেখাচ্ছেন, এরকম তো প্রচুর রয়েছে। তারপরে একটা সময় হতে থাকলো, বাংলা যে ছবি হতো সেই ছবি মূলত হতো মধ্যবিত্তদের কথা ভেবে। মধ্যবিত্ত ক্লাসটা অ্যাবলিশ করে যেতে থাকলো। নিম্নবিত্ত আর উচ্চবিত্ত এইরকম একটা জায়গায় ক্রমশ আমাদের সমাজটা চলে আসতে থাকলো। যারা উচ্চবিত্ত তারা ক্রমশ বাংলা শিক্ষা থেকে সরে যেতে লাগলো, কারণ তাদের আগের জেনারেশন কোথাও হীনমন্যতা নিয়ে তাদের জীবনযাত্রা কাটাতে হয়েছে, যে ইংরেজিটা ততটা ভালো না প্রস্তুতি থাকার জন্যে তাকে জীবনে অনেকগুলো ঝামেলায় পড়তে হয়েছে, তার সন্তান সন্ততির যেন সেটা না হয়। এর ফলে যেটা হলো, ছোটবেলা থেকে ইংরেজিটাকে ভালোবাসাতে শুরু করানো হলো। আপনি একটা জিনিস ভেবে দেখেছেন, একজন করে বয়স্ক মানুষ এই পৃথিবী থেকে আজকে চলে যাওয়া মানে বাংলা নিউজ পেপারের আরেকজন করে পাঠক চলে যাওয়া। 100%। হ্যাঁ, কারণ পরবর্তী প্রজন্ম আর কেউ পেপার পড়বে না তো, আর একজন একজন করে চলে যাচ্ছেন। ঠিক সেরকমভাবেই মধ্যবিত্ত ক্লাস যখন নাকি তুলনামূলকভাবে একটা অন্যরকম সমাজ ব্যবস্থার মধ্যে চলে এলো, তখন যারা ওই ইংরেজি শিক্ষায় ছোটবেলা থেকে বড় হচ্ছে, তাদের ঠাকুরমার ঝুলিটা হলো হ্যারি পটার। তারা যে সিনেমাটা দেখতে শুরু করলো, মোবাইলটা চলে এসে সারা পৃথিবীর ছবি খুলে গেছে, কাজেই সে ইংরেজি ছবি দেখতে শুরু করলো। কাজেই মেধার যে জার্নিটা, তার কাছে স্বপ্ন থাকলো বেশিরভাগ ক্ষেত্রেই, যে আগে তো ছোটবেলা থেকে একজন কোনো একটা কিছু দেখে তার মনে হতো যে বড় হয়ে আমি ওটা হব। হ্যাঁ, যে অনেকে যেরকম সমাজ বদলে দেওয়ার জন্য থিয়েটার করতে এসছে, আমার কিন্তু থিয়েটার করতে আসার স্বপ্নটা মনে হয়েছিল একজন অভিনেতা স্কিল দেখে, যে একজন আঙুল তুলে বলছেন হাসো, দর্শক হাসছে, আঙুল তুলে বলছেন কাঁদো, দর্শক কাঁদছে। আমার ওই ম্যাজিকটা শিখতে ইচ্ছে করতো। তো সেই স্বপ্নটা যে তৈরি হবে, তার সামনে সেই স্বপ্নের বদলে তো অন্য স্বপ্ন তৈরি হচ্ছে। সে ব্র্যাড পিটকে দেখে হয়তো ভাবছে, সে জনি ডেপকে দেখে ভাবছে। কাজেই তার ক্ষেত্রে সে যখন বুঝতে পারলো এটা তার ভাষা সংস্কৃতি নয়, কাজেই এই আমাদের এখান থেকে বাংলা ভাষার দর্শক ক্রমশ গুটিয়ে যেতে লাগলো। এবং 3টে চেন আগে যেটা হতো, শহরে ফার্স্টে ছবি হলো, তারপর সেই ছবিটাই মিনার বিজলি ছবিঘর, এখান থেকে 6 মাস চলে একটা ছবি জুবলি টুবলি করলো, অমুক হলো, এখান থেকে উঠে গিয়ে সেই রিলগুলোই গেল মফস্বলে, তারপর সেইখানে আবার দেখার পরে চলে গেল আরো প্রত্যন্ত গ্রামে। এখন পুরোটা একসাথে খুলে দেওয়া হচ্ছে, 80টা শো হচ্ছে। যেই মুহূর্তে 80টা শো একসাথে হচ্ছে, সেই মুহূর্তে ওই ইনফ্লুয়েন্স করাটা কিন্তু ঢেউয়ের মতো আর যাচ্ছে না। কাজেই পরপর অনেকগুলো ঢেউ এসে, এবং লাস্ট 3টে পেরেক পড়লো প্যান্ডেমিককে, সেটা হয়ে গিয়ে এখন একটা ভিশাস সার্কেলে আটকে গেছে। মানে
বাজেট কম বলে বাজেট কমিয়ে আরও ছোট ছবি তৈরি হচ্ছে, কম বাজেটের ছবি হচ্ছে বলে দর্শক আরও দেখতে চাইছে না, কারণ এখন ভিজুয়াল এক্সট্রাভ্যাগেন্সা ছাড়া হলে গিয়ে কেউ ছবি দেখতে চাইছেন না। কোথাও গিয়ে মনে হয় যে ছবি নিয়ে এক্সপেরিমেন্ট বা স্ক্রিপ্টের অভাব, মানে ধরুন বিভিন্ন ধরনের ধরুন যে পরপর যে ছবিগুলো বাংলাতে আসছে বা চলছে, সেখানে ধরুন আমি বলছি মোটিভেশনাল কোনো ছবি বা ডেফিনেটলি বায়োপিক, এই ধরনের এক্সপেরিমেন্টাল কাজ না হয়ে কার্যত ফ্যামিলি ড্রামার ওপর দিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট চলছে, সেফ ছবি বানানোর Safe চেষ্টা ছবি হচ্ছে। চালানো হচ্ছে। সেফ ছবি বানানোর জন্যে একটা বড় জায়গা আবার এই অর্থনীতি। যদি কমার্শিয়াল ছবি খুব টকবক করে চলে, সাথে অনেকগুলো এক্সপেরিমেন্টেশনের জন্য একজন প্রডিউসার তখন দুরকমভাবে নিজেকে ভাগ করে নেন, যে বছরে আমি 3টে ছবি, এই কমার্শিয়াল ইয়েটা উঠে এলো, এবার আমি 2টো ছবি হয়তো অ্যাওয়ার্ডের জন্য বানাচ্ছি, একটা ছবি আমি বিদেশের জন্য বানাচ্ছি। যেখানটায় ওই ফান্ডটাই আসছে না, তখন সবাই এক্সট্রাভ্যাগেন্ট ছবি করতে গেলে তো প্রচুর সেখানটায় পয়সাও ঢালতে হয়। এবার মাল্টিপ্লেক্স যেখানে খুলে গেছে, আপনি পাশের হলে দেখতে পাচ্ছেন একটা 200 কোটি 300 কোটির ছবি, 500 কোটির ছবি, ইংরেজি হচ্ছে, সাউথ ইন্ডিয়ান ছবি দেখছেন, বাংলা হচ্ছে, তার পাশে একটা 70 লাখ কি 2.5 কোটির ছবি, মানে আমি বেলনচাকি মাথার উপর ঘোরাতে ঘোরাতে একটা মানে যুদ্ধ বিমানের সাথে লড়তে বেরোচ্ছি, হ্যাঁ, তাতে যুদ্ধটা যা হওয়ার কথা তাই হচ্ছে। আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আপনার থেকে আমি এক্সপিরিয়েন্সটা জানবো, সেটা হচ্ছে যে শেষ কয়েক বছরে, আমি অন্তত 1-2 বছরে দেখছি থিয়েটারের প্রতি আগ্রহ মানুষের বাড়ছে। এটা কি আপনি লক্ষ্য করতে পেরেছেন? আগের থেকে একটু বেশি ভিড় হচ্ছে, জেন জি অর্থাৎ কম বয়স্ক ছেলেমেয়ের একটু বেশি যাওয়া চোখে পড়ছে। আমি ওরকমভাবে সত্যিই বলতে পারবো না, কারণ আমি দীর্ঘ 12 বছর প্রায় এমন একটা নাটক করেছি না, 157টা শো হাউসফুল হয়েছিল, উইঙ্কল টুইঙ্কল। এবং ব্রাত্যবাবু এসেছিলেন হ্যাঁ, আমি আমাদের এখানে। তার পরবর্তীকালেও দেবেশের সাথে যখন কাজ করেছি, তুগলকেও অলমোস্ট হাউসফুল পেয়েছি আমি। হ্যাঁ, আমাদের আগেও আবার মেঘনাদদার সময় ছিল, যখন নাকি মেঘনাদদার কিছু নাটক ওই রকমভাবে দাপিয়ে চলছে। সবসময় এত দল, তার কিছু দল প্রচুর বিজনেস করেছে, কিছু দল করেনি। এখন আমার ধারণা খুব ইয়াংদের একটা ব্যাচ এসছে, যাদের একটা খুব ডেডিকেটেড একটা অডিয়েন্সও রয়েছে, যাদের জন্য পেপারে বিজ্ঞাপন দিতে হয় না, যারা সোশ্যাল মিডিয়ায় দেখে আসে, তারা কলেজ পড়ুয়া ছাত্ররা, এবং তারা অনেক বেশি উত্তেজনায় টকবক করে ফুটছে, এবং তারা ইন্টারেস্টেড হচ্ছে, নতুন ছেলেরা আসছে, নতুন চিন্তাভাবনা নিয়ে আসছে। ওই যে বললাম, একটা ঢেউয়ের মতো করে আসতে থাকবে। এখন মানে সৌরভ পালোধিরা স্পেশালি যে থিয়েটার করছে, সেটা খুবই প্রমিসিং। দেবাশিস যে নাটক করছে, খুব মানে সেগুলো ব্যবসায়িকভাবে সাফল্য পাচ্ছে। আরও অনেক দল হয়তো পাচ্ছে, আবার কিছু দল হয়তো পাচ্ছে না, কিন্তু সত্যি সত্যি সামগ্রিকভাবে সেটা কতটা এদিক বা ওদিকে, সেটা একেবারে শুধু যারা থিয়েটার নিয়ে কাজ করেন না তারা বেটার দিতে পারবে। কিন্তু আমার ধারণা সত্যি যেটা বললেন সেটাতে অনেকটাই সত্যি আছে, যে থিয়েটার নিয়ে আবার একটা আগ্রহ বেশ তৈরি হয়েছে, কারণ টোটাল প্রেজেন্টেশনের ধরনে অনেকটা পরিবর্তন, স্টেজ, লাইট, সাউন্ড, এগুলো। আর ইনফ্যাক্ট থিয়েটার বলুন বা সিনেমা বলুন, এটা তো শুধু অভিনেতা বা অভিনেত্রীদের নিয়ে নয়, এটা একটা এন্টায়ার টিম, সেখানে টেকনিশিয়ানসরা আছেন, সেগুলো নিয়ে। ধরুন আমি যদি জিজ্ঞেস করি যে এই যে এত বছরের অভিনয়ে আপনার জীবন, সেখান থেকে আপনার তো একটা ভিশন বা স্বপ্ন নিয়ে অভিনয় করতে আসা, তো সেই স্বপ্ন বা অভিনয়, আপনি যেটা বলেছিলেন যে অভিনয় বিক্রি করব না, বা পরে অভিনয়কেই প্রফেশন বানানো, আপনি কি আপনার নিজের অভিনয় নিয়ে যে এক্সপেকটেশনগুলো রেখেছিলেন, সেটা আপনার মনে হয় ফুলফিল হয়েছে? আমি না খুব বড় করে স্বপ্ন দেখে আসিনি। তার কারণ আমি প্রথম যখন কাজ করতে শুরু করেছিলাম, এখনও সেটার থেকে ধারণা খুব বদলেছে তা নয়, কিন্তু আমার হোপলেস অ্যাক্টরই মনে হতো নিজেকে। তা সেক্ষেত্রে আমি তখন একটু ওই একদম খুব বেসিক একটা গানের চর্চা বা শিক্ষা ছিল বলে থিয়েটার করতে আসায়, তখন ওটা তো সম্ভব হতো না। বিদেশের থিয়েটার স্কুলে নাচ গান সব কিছুরই ক্লাসের মধ্যে দিয়ে যেতে হয় কোর্সে। তা আমাদের এখানে তো সবটা ওরকম থাকে না। তার মধ্যে সর্বোপরি আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে বিদেশে এই ড্রামা বা থিয়েটারটাকে খুব সিরিয়াসলি দেখা হয়, প্রচণ্ড সিরিয়াসলি নেওয়া হয়। এখানে যদি কেউ, মানে আমার এক জেঠুর ছেলে, সে অভিনয় করতে চায় এবং সে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র,
তার আত্মীয় স্বজনরা বারবার পুশ করছে যে ভুলেও অভিনয়টা করিস না, ইঞ্জিনিয়ারিংটা পর। কিন্তু বিদেশে আমি যে কজন আমার অল্প বিস্তর বন্ধুবান্ধব রয়েছে, আমি তাদের কাছে দেখেছি যে তারা এই ড্রামা বা থিয়েটারটাকে একটা প্রচণ্ড সিরিয়াসলি ফর্ম অফ আর্ট হিসেবে দেখে, এবং তারা মনে করে যে এটা ততটাই সিরিয়াসলি করা উচিত যতটা সিরিয়াসলি আমি হয়তো ইঞ্জিনিয়ারিং পড়লে করতাম বা ডাক্তারি পড়লে করতাম। খুব যদি ভুল না করে থাকি, আমাদের এখানে সতু সেন সেট এবং লাইটে খুব বড় দিকপাল ছিলেন, তিনি সম্ভবত ইঞ্জিনিয়ার ছিলেন। কাজে তখনও সেই স্বপ্নটা মানুষ দেখতেন। এবং ফিল্মের ক্ষেত্রে তো বটেই, তপন সিনহা নিজেই সাউন্ড নিয়ে পড়াশোনা করে তারপরে এসে উনি সাউন্ড রেকর্ডিস্টের অ্যাসিস্ট্যান্ট হিসেবেই কাজ শুরু করে তারপর নির্দেশনায় এসেছিলেন। তা টেকনিক্যাল কাজে তখন কিন্তু সবাই এভাবেই ধরে নিত যে তার ওই দখলটা ফিজিক্স বা এইগুলোর ওপরে দখলটা চাই, মানে তাকে ওই পড়াশোনাটা করে আসতে হবে। পুরোটা যেটা বলছেন না, সবটা ইকোনমিক্স। আজকে সিনেমা বা ইভেন থিয়েটার, বিদেশের সিনেমা থিয়েটার, আমি বিদেশে গেলে তো থিয়েটার দেখার চেষ্টা করি, যে পয়সা সেখানটায় রোটেট হয় সেটা এখানে যদি করে দেন, এখানেও দেখবেন অতটাই গুণী ছেলে মেয়েদের বাড়ি থেকে আসতে গেলে, এখানটায় তো মানে প্রাথমিকভাবে বাড়িতে তার মঙ্গলাকাঙ্ক্ষী যারা, তাদের মনে হচ্ছে একটা স্বপ্নর পেছনে দৌড়তে গিয়ে হয়তো কত ধানে কত চাল সে বুঝতে পারছে না, বাকি জীবনটাকে এমন একটা অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে যে সেটা আমরা যদি এখনও তাকে আটকাতে পারি তাহলে একটা বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারবো। এমন একটা জায়গায় দাঁড়াতো যে একজন ইঞ্জিনিয়ারের থেকে একজন অভিনেতা সত্যি সত্যি ফ্লুক নয়, মানে 40,000 লোক দৌড়চ্ছে তার মধ্যে থেকে একজন বেরোলো, সেই রকম জায়গা নয়। বোঝা যাচ্ছে ঠিক ইঞ্জিনিয়ারিংয়ের বা ডাক্তারির মতো যেরকমভাবে মনে করা হয়, বা যদি একজন কেউ WBCS পড়ে ঠিক সেরকমভাবে পড়ে পাশ করলে তার একটা মোটামুটি সারা জীবনের গ্রাসাচ্ছাদনের সম্মানজনক একটা ভবিষ্যৎ রয়েছে, এটাকে সম্মানজনকভাবেই দেখা হতো। এখন প্রত্যেকের যেহেতু ওই সন্তান একটি দুটি করে, নিজেদের সমস্ত চাওয়া এবং না পাওয়া সবটাই আমরা চাই তার মধ্যে দিয়ে জাগতো। ওই আমাদের সব কিছু যাতে সেই স্বপ্নগুলো, যে স্বপ্নগুলো আমাদের পূরণ হলো না, সেই স্বপ্নগুলো এই রকম একটা, এখন তাও অনেক সচেতনতা বাড়ছে, তাকে তার মতো করে বাড়তে দেওয়া হোক ইত্যাদি ইত্যাদি বলা হয়, কিন্তু তারপরেও আমরা সম্পূর্ণ তো নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, ওটা একটা ভেতরে থাকবেই। কারণ প্রাথমিকভাবেই ওইভাবেই আসে, মানে ওটাও যদি আমরা ভেবে থাকি যে কাউকে তার মতো করতে দেওয়া হোক, তাহলে আমার স্বপ্ন হচ্ছে তাকে তার মতো করতে দেওয়া হোক, ওটাই হচ্ছে স্বপ্ন। নইলে ওই একটা তার নিজের বিভিন্ন অপূর্ণতাগুলোর কোনোটা একটা তার মধ্যে দিয়ে দেখার একটা প্রবণতা আমাদের মধ্যে কোথাও না কোথাও চলে আসে। আর অভিনয় যদি ধরুন আজকের ডেটে যারা আসছে, আপনার কি মনে হয় যে টাফেস্ট চ্যালেঞ্জটা কোথায় অভিনয় জীবনে, বা আপনি নিজে ফেস করেছেন? আমাদের প্রায়শই দোকানে বাজারে পথে ঘাটে কোথাও একটা গিয়ে যখন নাকি আমরা কোথাও অনেকের সাথে মিটঠিট করি, এরকম একটা কথা আমাদের শুনতে হয়, দেখুন না আমার ভাগ্নেটা পড়াশোনা করছে না, ঢুকিয়ে দিন না ওকে একটু কোথাও। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে পড়াশোনাটা করতে হয় না। 2 নম্বর হচ্ছে দেখতে শুনতে ভালো, বেশ ফর্সা লম্বা আছে, ঢুকিয়ে দিন না কোথাও। তাহলে বোঝা গেল দেখতে সুন্দর হতে হয় এবং পড়াশোনাটা না জানলেও চলে। তো এইবার যতদিন না মানুষ এটা বুঝতে পারছেন বা যারা উৎসাহী হচ্ছেন যে এই দুটোর একটাও অভিনয়ের সাথে কোনো যোগাযোগ নেই, কোট আনকোট যাকে প্রথাগত ধারণায় খুব সুন্দর বলে ধরা হচ্ছে না, হ্যাঁ, সুন্দরের যে পরিকাঠামো রয়েছে, নর্ডিক চেহারা হবে, সেগুলোর বাইরে যে এই সব মানুষরা রয়েছেন তারাও চিরে রেখে দেওয়ার মতো অভিনয় করতে পারেন এবং তারা নিজেদের একটা অভিনয় সত্তা এবং জীবন বা কেরিয়ার একটা তৈরি করতে পারেন। 2 নম্বর, এটা বোকা মানুষদের জায়গা নয়, একটু শিক্ষা দীক্ষার ব্যাপার রয়েছে, একটু তৈরি হয়ে আসতে হবে। মানে কাউকে যদি জিজ্ঞেস করা হয় নাচতে পারো, গাইতে পারো, ছবি আঁকতে পারো, সে হয়তো কখনো বলবে না, যদি সে না শিখে থাকে এবং বলবে আমি শিখিনি। অভিনয়টা প্রায় প্রত্যেকেই বলবে একবার ট্রাই করে দেখতে পারি, যদি তার উৎসাহ থাকে। কাজেই তৃতীয় ধারণাটা হচ্ছে এটার জন্য কোনো শিক্ষার দরকার নেই। কারণ ছোটবেলা বাবা কেমনভাবে অফিস যায় দেখাও, সে তখন হেঁটে দেখিয়েছিল বলে সবাই বলেছিল ওই তো দারুণ অ্যাক্টিং করে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাবার হাঁটাটা নকল করে দেখাচ্ছে। তা সেইটাকেই অভিনয়ের পরাকাষ্ঠা বলে, মানে অভিনয় মানে যে শুধু ক্যারিকেচার নয়, অভিনয় মানে যে সে স্মার্টলি তাকে ক্যারি করছে শুধু সেটা নয়, অভিনয় মানে যে সমস্ত কিছু রক্ত মাংস, তার ইতিহাস এবং তার সোশিও ইকোনমিক স্ট্রাকচার নিয়ে
আরেকটা মানুষ হয়ে ওঠা, একদমই তাই। সেইটার জন্যে যে অনেকগুলো জিনিস খানিকটা জানা দরকার, সচেতন থাকা দরকার, একটা পড়াশোনা এবং একটা প্র্যাকটিস দরকার, একটা চর্চা।